আসসালামু আলাইকুম। শিক্ষক টেলিভিশন ক্যালেন্ডার বিশেষ আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ ওয়াজিরে আপনাদের স্বাগত জানাচ্ছি। কানাডার ইমিগ্রেশন ব্যবস্থায় দীর্ঘ সময় পর সবচেয়ে বড় এবং কঠোর পরিবর্তনটি এখন আইন হিসেবে পাশ হয়েছে, যার নাম হচ্ছে বিল C-12। BC-12 হচ্ছে দ্য স্ট্রেংথেনিং কানাডাজ ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার অ্যাক্ট, কিন্তু আমরা অনলি ইমিগ্রেশনের অংশ নিয়ে কথা বলবো। আপনি যদি কানাডায় আশ্রয়ের কথা ভেবে থাকেন, অথবা অলরেডি এখানে স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট অথবা ভিজিটর ভিসা অথবা সুপার ভিসায় থাকেন, অথবা কানাডাতে যারা রিফিউজি ক্লেম করার জন্য ভবিষ্যতের জন্য রেডি হচ্ছেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ সেভিং হতে পারে, কারণ অনেক দিনের পুরনো নিয়ম বদলে যাচ্ছে। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে, আমি আগেই বলে নিই, এই আইনের নতুন কড়াকড়ি নিয়মগুলো সবার জন্য প্রযোজ্য নয় এবং অনেকেরই হতাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আজকের ভিডিওটি যারা অলরেডি রিফিউজি ক্লেম করেছেন অথবা প্রসেসে আছেন এবং আমাদেরকে যারা বারবার ফোন করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আপনি এটি কয়েকবার দেখে আপনার অবস্থা নিশ্চিত হতে পারেন। যেমন, যারা ৩রা জুন ২০২৫ অথবা তারপরে রিফিউজি আবেদন করেছেন এবং করবেন, তাদের উপর এই নতুন নিয়ম কার্যকর হবে। যদি আপনার আবেদন ৩রা জুন ২০২৫-এর আগে জমা হয়ে থাকে, তবে আপনি পুরনো নিয়মেই থাকবেন। নতুন এই কড়াকড়ি আপনার উপর প্রভাব ফেলবে না। নতুন আইনে বলা হয়েছে ৩রা জুন ২০২৫-এর পর যারা আবেদন করবেন, তাদের আসার ১ বছরের মধ্যে আবেদন করতে হবে। ১ বছর পরে আবেদন করলে এই অযোগ্যতার আওতায় পড়বেন। তবে ১ বছর পরেও আবেদনের সুযোগ থাকবে না, আইনে এমনটি বলা হয়নি। এবার আপনাদের জানাবো বিল C-12 এর 4টি মেজর পরিবর্তন। প্রথম পরিবর্তন কি? যেমন, প্রথমটি হচ্ছে ১ বছরের সময়সীমা, দ্য অনলি 1 ইয়ার বার। এখন থেকে কানাডায় আসার ১ বছরের মধ্যে আপনাকে রিফিউজি ক্লেম করতে হবে। আপনি যদি 1 বছর পার হওয়ার পর আবেদন করেন, তবে আপনার মামলা সরাসরি রিফিউজি বোর্ড অর্থাৎ IRB-তে যাবে না। এটা প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টে যাবে, যেটা CBS-এর আন্ডারে। এখানে আপনার আপিল করার সুযোগ নেই, বা যে পরিমাণ সময় পাওয়ার কথা সেটি নাও মিলতে পারে। তবে এখানে ফেডারেল কোর্টও আছে, এজেন্সি সুবিধাও পাবেন। প্রায়ের আর একটা অসুবিধা হচ্ছে, এখানে অ্যাপ্রুভাল রেট অনেক কম এবং এখানে আপিলের সুযোগ নেই। এটা একটা ত্বরান্বিত গতি। সরকার বলছে, আপনি যদি ২৪শে জুন ২০২০ এর পর প্রথমবার কানাডায় ঢুকে থাকেন এবং আপনার ১ বছর সময় শুরু হয়েছে সেদিন থেকেই, এমনকি আপনি যদি মাঝে কানাডা ছেড়ে আবার ফিরে আসেন, তবুও প্রথমবার প্রবেশের তারিখ থেকেই হিসাব হবে। দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। যেমন, স্থল সীমান্তের 14 দিনের নিয়ম, যেমন 14 ডে বর্ডার রুল। যারা আমেরিকার সীমান্ত দিয়ে অনানুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ফোর্স ছাড়া কানাডায় ঢুকেছেন, তাদের জন্য সময় আরও কম। প্রবেশের 14 দিনের মধ্যে আবেদন না করলে আপনি সরাসরি কোর্টে বা IRB-তে শুনানির অধিকার হারাবেন। সরকার এটি করেছে যাতে মানুষ সীমান্ত দিয়ে ঢুকে দীর্ঘদিন আবেদন না করে লুকিয়ে থাকতে না পারে। আরেকটি বিষয়কে এবার সবার মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে তৃতীয় পরিবর্তন বলতে পারেন। সেটি হচ্ছে তথ্যের আদান প্রদান, ইনফরমেশন শেয়ারিং। এর মাধ্যমে বোঝানো হয়েছে, এখন থেকে ইমিগ্রেশন বিভাগ IRCC আপনার ব্যক্তিগত তথ্য অন্যান্য সরকারি সংস্থা অথবা নির্দিষ্ট ক্ষেত্রে বিদেশি সরকারের সাথে শেয়ার করতে পারবে। আগে এটি অনেক জটিল ছিল, কিন্তু নতুন আইনে এটিকে সহজ করা হয়েছে জালিয়াতি অথবা ফ্রড ধরার জন্যে। সবার শেষে সবচেয়ে কঠিন কথাটি হচ্ছে, এই বিল C-12 এর মাধ্যমে সরকার ইমিগ্রেশন আইনে সম্ভবত সবচেয়ে কঠিন বিষয়টি তুলে ধরেছে, আর সেটি হচ্ছে ভিসা ও পারমিট বাতিলের বিশেষ ক্ষমতা, পাবলিক ইন্টারেস্ট পাওয়ার্স। সরকার এখন জনস্বার্থে বা পাবলিক ইন্টারেস্টের দোহাই দিয়ে যে কোনো বড় গ্রুপের ভিসা অথবা ওয়ার্ক পারমিট একসঙ্গে স্থগিত ও বাতিল
করার ক্ষমতা রাখে। এটি আগে শুধুমাত্র ব্যক্তিগত তদন্তের ভিত্তিতেই হতো, এখন এটি ম্যাস স্কেলে করার আইনি বৈধতা দেওয়া হয়েছে। শেষ করার আগে আপনাদেরকে এক নজরে রিফিউজি ব্যাকলগের বর্তমান পরিস্থিতিটা একটু জানিয়ে দিতে চাই। অনেকেই জানতে চান এখনকার অবস্থা কেমন। বর্তমানে কানাডায় রিফিউজি আবেদনের ব্যাকলগ প্রায় ৩ লক্ষ। তবে সুখবর হলো ২০২৬ সালের শুরুতে নতুন আবেদন জমার হার গত বছরের তুলনায় প্রায় 36% কমেছে। সরকার প্রতি বছর প্রায় ৮৫,০০০ আবেদন নিষ্পত্তি করছে। এর মানে হলো এখন আবেদন করলে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ১৮ থেকে ২৪ মাস অপেক্ষা করতে হতে পারে। শেষ করব আমরা আজকের আলোচনা। তাহলে সমাধান কি? মনে রাখবেন, যারা এই নতুন নিয়মে অযোগ্য হবেন তারা সরাসরি শুনানির জন্য সুযোগ নাও পেতে পারেন। তাদের জন্য থাকবে পেপার বেসড প্রা, অথবা মাঝে মাঝে তারা হিয়ারিংয়ের জন্য ডেকে থাকে, যেটা নেসেসারি নাও হতে পারে, যেখানে যেটা অনেকটা কঠিন। তবে কাগজপত্র ঠিক থাকলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাই সঠিক সময়ে সঠিক আইনি পরামর্শ নিয়ে পদক্ষেপ নিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।